নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ৩ ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের প্রথম ২ ম্যাচেই দাপুটে দুটো জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ এ দল, যে কারণে বাংলাদেশ এ দলের সামনে সম্ভাবনা ছিল, সুযোগ ছিল শেষ ম্যাচেও জয়ী হওয়ার মধ্য দিয়ে নিউজিল্যান্ডকে ধবল ধোলাইয়ের লজ্জা উপহার দেয়া এবং নিজেদের সাফল্যের মুকুটে আরও একটি রঙিন পালক যুক্ত করা। কিন্তু কিসের কি, বাংলাদেশ উল্টো শেষ ম্যাচে পরাজিত হলো। অর্থাৎ সাফল্যের মুকুটে আরও একটি রঙিন পলক যুক্ত করার পরিবর্তে উল্টো সাফল্যের মুকুটে একরাশ হতাশা উপহার পেল বাংলাদেশ। আমরা যদি এই সিরিজের প্রথম ২ ম্যাচের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই? আমাদের টপ অর্ডার ব্যাটাররা প্রায় সবাই বেশ ভালো একটা শুরু পাচ্ছিলেন, কিন্তু সেই শুরুটাকে বড় ইনিংসে কনভার্ট করতে পারছিলেন না, যে কারণে আজকে সুযোগ ছিল, আজকে সম্ভাবনা ছিল তৃতীয় ম্যাচে এসে সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে বড় ইনিংস খেলবেন আমাদের টপ অর্ডার ব্যাটাররা। কিন্তু কিসের কি, আমি আগে একাধিক ভিডিওতে বলেছিলাম আমাদের ব্যাটাররা মনে হয় কখনোই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে না, অর্থাৎ একই ভুলের বৃত্তে বারংবার ঘুরতে থাকে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আগের ২ ম্যাচেই কিন্তু নাইম এবং এনামুল দুর্দান্ত দুটো শুরু পেয়েছিলেন, কিন্তু এই ২ ব্যাটারের কেউই সেই শুরুটাকে বড় ইনিংসে কনভার্ট করতে পারছিলেন না, যে কারণে আজকে এই ২ ব্যাটারকে নিয়ে আমাদের সবারই স্বপ্ন ছিল আজকে হয়তোবা শুরু পেলে এই ২ ব্যাটারই সেই শুরুটাকে বড় ইনিংসে কনভার্ট করবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এই ২ ব্যাটার আজকে শুরুতেই আউট হয়ে যান। নাইম ৬ বলে ৪ রান করে এবং এনামুল ৮ বলে ২ রান করে। মজার বিষয় কি জানেন, আপনি কিন্তু প্রতিদিন কখনোই ভালো একটা স্টার্ট পাবেন না, যে কারণে যেদিন আপনি স্টার্ট পাবেন সেদিন আপনার দায়িত্ব থাকবে সেই স্টার্টটাকে বড় ইনিংসে কনভার্ট করার, যে কারণে আজকে কিন্তু সুযোগই পাননি নাইম এবং এনামুল। পরবর্তীতে ওয়ান ডাউনে ব্যাটিং করতে আসেন এই সিরিজে প্রথমবারের মতো সাইফ হাসান, এবং সাইফ হাসান শুরু থেকেই বেশ ভালো স্বাচ্ছন্দ্যের সঙ্গেই খেলছিলেন। ২৫ বলে ৩১ রানের একটা ইনিংস করার পর আমাদের সবার মাঝখানেই একটা স্বপ্ন জাগে, আজকে হয়তোবা সাইফ হাসান বড় একটা ইনিংস খেলবেন। কিন্তু সাইফ ঠিক সেই ভুলটাই করলেন যে ভুলটা আগের ২ ম্যাচে করেছে নাইম এবং এনামুল, অর্থাৎ ২৫ বলে ৩১ রানের একটা সম্ভাবনাময় ইনিংস খেলে তিনি প্যাভিলিয়নের পথ ধরতে বাধ্য হন, অর্থাৎ তিনিও তার শুরুটাকে বড় ইনিংসে কনভার্ট করতে পারলেন না। পরবর্তীতে ৪ নম্বরে ব্যাটিং করতে আসেন ইয়াসির আলী। বলে রাখা ভালো, এই ম্যাচে অর্থাৎ এই সিরিজে প্রথমবারের মতো ব্যাটিং করতে নামেন কিংবা প্রথমবারের মতো দলভুক্ত হয়ে ব্যাটিং করতে নামেন ইয়াসির আলী, এবং প্রথম ম্যাচেই তিনি বেশ ভালো সম্ভাবনা দেখাচ্ছিলেন। ৬৫ বল মোকাবেলা করে ৬৩ রানের একটা ঝকঝকে ইনিংস খেলেন, কিন্তু ইনিংস খেলার পর অর্থাৎ ৬৩ রানের ইনিংস খেলার পর তিনিও আগের ব্যাটারদের দেখানো পথেই হাঁটেন, অর্থাৎ ৬৩ রানের এই ইনিংসটাকে সেঞ্চুরিতে কনভার্ট করতে পারেননি। পরবর্তীতে ব্যাটিংয়ে আসেন আফিফ হোসেন। বলে রাখা ভালো, আফিফ হোসেনও কিন্তু এই সিরিজে প্রথমবারের মতো মাঠে নামেন, কিন্তু প্রথমবার মাঠে নেমেই তিনি ব্যর্থ হন। মাত্র ৩ বল মোকাবেলা করে ১ রান করে আউট হয়ে যান। পরবর্তীতে ব্যর্থতার এই মিছিলে যোগ দেন নুরুল হাসান সোহান, যিনি ২৫ বল মোকাবেলা করে ১২ রান করেন। অবশ্য প্রত্যেক দিন নুরুল হাসান সোহান দলের হয়ে হাল ধরবেন এমনটা ভাবনা করাও ঠিক না। পরবর্তীতে সুযোগ ছিল মোসাদ্দেকের ভালো একটা ইনিংস খেলার, কিন্তু এ যাত্রায় মোসাদ্দেকও ব্যর্থ হন। ৩ বল খেলে ৪ রান করে আউট হয়ে যান। পরবর্তীতে প্রায় সবাইকে অবাক করে দিয়ে অবিশ্বাস্য এক ইনিংস খেলেন নাসুম আহমেদ। ৯৭ বল মোকাবেলা করে ৬৭ রানের একটা কার্যকর ইনিংস খেলেন। বলে রাখা ভালো, লিস্ট এ ক্রিকেটে এটাই নাসুমের প্রথম অর্ধশতক। মূলত তার এমন দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করেই শেষ পর্যন্ত বাংলাদেশ ২২৬ রানের একটা পুঁজি দাঁড় করাতে সক্ষম হয়। পরবর্তীতে ২২৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে নিউজিল্যান্ড, কিন্তু পরবর্তীতে আমাদের স্পিনাররা ঠিকই এই ম্যাচে বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে আসে এবং একটা সময় ১৬৬ রানের মধ্যেই ৬ উইকেট তুলে নেয়। কিন্তু এই ম্যাচে স্পিনাররা যেভাবে দুর্দান্ত ভূমিকা রেখেছেন ঠিক তার উল্টো ছিল আমাদের ২ পেসার এবাদত এবং মুগ্ধ
বিন্দু মাত্র ইম্প্যাক্ট রাখতে পারেনি নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের ওপর, যে কারণে স্পিনারদের এমন দুর্দান্ত সাফল্যের পরেও শেষ পর্যন্ত 4 উইকেটের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয় বাংলাদেশ। বলে রাখা ভালো, দুর্দান্ত ব্যাটিংয়ের পর বল হাতেও আলো ছড়িয়েছেন নাসুম। 10 ওভার বোলিং করে 36 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেছেন এবং তার এমন অলরাউন্ড নৈপুণ্যের পর একথা নিশ্চিতভাবেই বলা যায়, বিগত কিছুদিন আগে যে বাংলাদেশের টি-20 স্কোয়াড ঘোষিত হলো, সেখানে নাসুম আহমেদকে অন্তর্ভুক্ত না করা রীতিমতো অন্যায় হয়েছে। প্রিয় দর্শক, 3 ম্যাচের এই সিরিজে যে ধরনের ক্রিকেট খেললো বাংলাদেশ এ দল, তাতে করে বাংলাদেশ এ দলের ক্রিকেট সংক্রান্ত বিষয় নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।